রুমেই থাকবি, আমি চাই না কোনো শকুনের নজর আমার সত্য ফোটা ফুলের উপরে পড়ুক। দিনকাল ভালো না, বিশেষ করে আরহাম। হ্যাঁ, ওই ছেলেটা থেকে 100 হাত দূরে থাকবি। নুবা চোখ মুখ ছোট করে বলল। আজব তো, কেন? হাজরা বেগম কিছুটা ব্যঙ্গ করে মেয়ের মাথায় ঠুয়া মেরে বললেন, তা তোমার জানতে হবে না বাচ্চাদন, সেইগু এখনো তোমার মাথায় হয়নি। যা বলছি তাই করবি, আর যদি কথা না শুনিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মেয়েকে শাসিয়ে রেখে হাজরা বেগম রুম থেকে বের হয়ে গেলেন। নুবা কপালে হাত দিয়ে ভাবল, তার মা কি ভাবছে, আরহামের সাথে তার কোনো চক্কর চলছে ভেবেই নুবা মুখ বিকৃত করলো। ধুর, কি ভাবছে এইসব। আপাতত যে যার রুমে অবস্থান করছে। হারুন মির্জা প্রচণ্ড চিন্তিত। আরহাম বলেছে একটু ভেবে জানাবে। আমিনা বেগম শুয়ে আছেন, তবে স্বামীকে এরকম চিন্তিত দেখে বিড়বিড় করে বললেন। কি হয়েছে আপনার? হারুন মির্জা খেকিয়ে উঠে বললেন, তোমাকে বলেছিলাম নুবাকে আরহামের থেকে দূরে রাখতে। আমিনা বেগম ভুরুকুসকে বলল। কেন, কি হয়েছে? হারুন মির্জা ভারী কণ্ঠে বললেন, তুমি ছেলের কথা টন শুনে বুঝতে পারছো না তোমার ছেলে কি বলতে চাইছে? নুবার মতো মেয়ে লাগবে, বয়স 18 থেকে 19 হতে হবে, আয়রাকে আগলে রাখতে হবে। ইনডিরেক্টলি তোমার ছেলে নুবার কথাই বলে গেল। মাথায় কি জ্ঞান বুদ্ধি নেই তোমাদের? আমিনা বেগম জোরপূর্বক হেসে বলল, দৌড়ো, কি যে বলেন না আপনি। নোবা তো আরহামের ছোট বোনের মতো, হয়তোবা বলেছে, তাই বলে আপনি যা ভাবছেন তাই না। হারুন মির্জা স্ত্রীকে ধমকে বললেন, চুপ করো তুমি। আমি একজন পুরুষ, আর একজন পুরুষ মানুষের কথা টোন আমি বুঝি। তোমার ছেলে যে লাইনে যাচ্ছে, লজ্জা থাকা উচিত। যে তার মেয়েকে সামাল দিল তার উপরেই কুনজর দেয়। তার উপর তুমি তো জানো না, আজ নুবাই আরহামকে বাসায় নিয়ে আসছে। বাসায় কিভাবে ওরা ঢুকেছে সেটা দেখলে তোমারই সন্দেহ হতো। আমিনা বেগম বিছানায় উঠে বসে বললেন, দেখুন, আমার ছেলেকে নিয়ে উল্টাপাল্টা বলবেন না। আর নোবা ও আরহামকে বড় ভাইয়ের নজরেই দেখে। আজগবি কথা বলে মাথা গরম করবেন না আমার। হারুন মির্জা চিন্তিত কণ্ঠে বলল, যত যাই বলো তুমি, আমার খুদ খুদ লাগছে। না হলে পরের মতো একটা মেয়েকে রিজেক্ট করার কারণ কি? আমিনা বেগম কিছু সময় চুপ থেকে বললেন, যদি এমন হয় তবে নোবাকে আরহামের সাথে বিয়ে। কথাটা শেষ হওয়ার আগেই হারুন মির্জা ধমকে উঠলেন স্ত্রীকে। রাগী কণ্ঠে বললেন, বুদ্ধিজ্ঞান লোপ পেয়েছে তোমার? তুমি জানো না তোমার ছেলে কেমন? আর তার থেকেও বড় কথা, নুবার চোখে আমি এমন কিছু দেখিনি। তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে ওর জীবন কেন নষ্ট করব? বয়স কম, অবিবাহিত, আমাদের হাতে পালিত সেই নিষ্পাপ বাচ্চাকে তুমি ধ্বংসের মুখে ফেলে দিতে চাচ্ছ? তোমার তো জ্ঞান বুদ্ধি থাকা দরকার। হাজরা কখনই রাজি হবে না। আরহামের উল্টাপাল্টা কথা বলার সাথে সাথে মেয়েকে নিয়ে চলে গেছে, যার অর্থ সে এই বিষয়ে আগ্রহ পোষণ করছে না। কিছু বুঝো না তুমি? বাতাসে চুল পেকেছে তোমার। আমিনা বেগম স্বামীর দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললেন, সব বুঝি আশির বাবা, কিন্তু ছেলেটা যেহেতু বলছে, আমাদের কি নোবাকে জিজ্ঞেস করা উচিত না? হারুন মির্জা স্ত্রীর কথা শুনে হতভম্ব বনে গেল। ভুরুকুসকে বলল, এতটা স্বার্থপর হবে তুমি, আমিনা? এতটা স্বার্থপর হয়ে আয়রাকে জোর করে নুবার কাছে ধরিয়ে দিলে? এখন এটা বলছো বিবেক থাকা দরকার। তোমার কি মনে হয় নুবার মতো ভালো একটা মেয়ে এরকম তোমার ছেলের মতো বিবাহিত এক বাচ্চাওয়ালা বয়স কয়দিন পর 35-এর উপরে চলে যাবে, তাদের ডিজার্ভ করে? মেয়েটা মাত্র প্রাপ্তবয়সে পা দিতে যাচ্ছে, ওরও কিছু স্বপ্ন আছে। তুমি এরকমটা কি করে বলতে পারো? হারুন মির্জার মুখে আফসোসের সুর। কি একটা অবস্থা! ছেলের সুখের জন্য আরেকজনের জীবন নষ্ট করতে দ্বিতীয়বারও ভাবল না আমিনা। আমিনা বেগমের বুকটা খসখস করতে লাগলো। তার মানে আরহাম তাকে তখন ইনিয়ে বিনিয়ে নুবার কথাই বলেছে। হারুন মির্জা স্ত্রীকে আরো বুঝাতে বলল, দেখো, পরীকেই বাড়িতে আনো। আস্তে আস্তে ওদের বোর্ডিংটা ঠিক হোক। নুবাকে নুবার মতো বাঁচতে দাও। পরীর সাথে আরহামের ভালো যাবে। পরী সব মেনে নিয়েছে, ওর মা বাবাও রাজি। তুমি বরং পরীর দিকেই ধ্যান দাও। না, আমিনা বেগম অন্য কিছু ভাবছে। তার মনটা কেমন আনচান করছে। গভীর চিন্তায় মগ্ন সে। স্ত্রীকে গভীর চিন্তায় মগ্ন দেখে হারুন মির্জা দাঁতে দাঁত চেপে বললেন, তুমি যদি ভেবে থাকো তোমার ছেলের জন্য স্বার্থপর হবে, তবে শুনে রেখো আমিনা,
আমি এমনটা কখনোই হতে দিব না। দরকার পড়লে নুবাকে আর হাজরাকে দূরে কোথাও পাঠিয়ে দেব, আলাদা হয়ে থাকবে তারা, বা নুবার ভালো একটা জায়গায় বিয়ে দিয়ে দেব। তাও এই অন্যায় আমি মানব না। পুরো জীবন আমি না, মেয়েটা নিষ্পাপ। পরপর আবার বলল, পরীকে আনার ব্যবস্থা করো। ওর বাবাকে ফোন দাও, পরীকেই মানাবে ওর সাথে। সামনাসামনি থাকলে পরী আরহামের বোর্ডিং ভালো হবে। বুঝলে আমার কথা? আমিনা বেগম স্বামীর কথায় চমকে উঠলেন। হারুন মির্জা এক কথার মানুষ, যা বলবেন তাই করবেন। একবার যেহেতু বলেছে নুবার সাথে আরহামের কোনো সম্পর্ক হতে দিবে না, মানে দিবে না। তার জন্য যে কোনো কিছু করতে পারে। পরী সব গুছিয়ে নিচ্ছে। একটু আগে হারুন মির্জা কালকের ব্যাপারে কল দিয়েছিল। পরশ সাহেব রাজি হয়েছেন। পরীর মা কিছুটা বিচলিত কণ্ঠে বললেন, আপনি কি এটা ঠিক করলেন পরীর আব্বু? বিয়ের আগে? পরশ হাওলাদার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার মির্জা পরিবারের উপর ভরসা আছে, আর মুখের উপর কি করে না করে দেই, এত করে বলছে। আর আগে থেকে ওখানে থাকলে পরীরও মন টিকে যাবে। তারপরেও আমার বিষয়টা ভালো লাগছে না। পরশ হাওলাদার হেসে বললেন, চিন্তা করো না, মেয়ে আমার ছোট না। আমিনা ভাবি যেহেতু বলছে খেয়াল রাখবে, তবে রাখবে। তাদের কথা ফেলে দেওয়ার মতো না। অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। আমি তো কখনো ভাবিইনি পরী এত বড় ঘরে যে পড়বে। একটু থেমে উনি আবারও বললেন, বুঝতে পরিমা, আজকাল ঘর পেলে বর পাওয়া যায় না, বর পেলে ঘর পাওয়া যায় না। সেখানে আরহাম আল্লাহর রহমতে খুবই সুদর্শন, বাড়ির সবাই কত ভালো, চিন্তা করো না। তার উপর সব থেকে ভয় আমার নাবিলাকে নিয়ে। ওই বকাটেছেও যদি জানতে পারে পরীর বিয়ে ঠিক হয়ে গেছে, টিকতে দিবে না। ওই এলাকা থেকে শহরে তো এসেছি, তবে বেশি দিন লাগবে না আমাদের খুঁজে বের করতে। এর থেকে ভালো পরী মির্জা বাড়িতেই সেফ থাকবে। সেটাই তো আল্লাহ আল্লাহ করছি, নাবিল জেল থেকে ছাড়া পাওয়ার আগে আমার মেয়েটার ভালোই ভালোই বিদায় হয়ে যাক। থাক, চিন্তা করো না, বছরখানিক এখনও জেলেই থাকবে ওই ছেলে। পরীর মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, যদি ছাড়া পেয়ে যায়, তাই তো ভয়। আরে পাবে না, টেনশন করো না। নাবিল আগে যেই এলাকায় পরীরা থাকতো সেখানের নাম করা গুন্ডা বললে কম হবে। দিনে দুপুরে মানুষ খুন করে। সেই আস্ত শয়তানের চোখে পরী পড়েছিল, যার ফলে কখনোই এলাকার কেউ পরীর দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করেনি। একবার পরী তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় পরীকে তুলে নিয়ে গেছিল, তাই গুজব ছিল তুলে নিয়ে পরীর সর্বনাশ করেছে। তবে এমন কিছুই হয়নি। পরী নিজের ইজ্জত বাঁচিয়ে কোনো মতে ফিরেছিল। অতঃপর ওখান থেকে সরে যায় পরীরা। এর কয়দিন পর পরীদের খুঁজতে এসে বাড়িওয়ালাকে খুন করে সেই নাবিল, যার ফলে জেলে যেতে হয় তাকে। এর ভেতরে বের হতে চেয়েছিল, তবে বাপ রাজনীতিতে থাকায় মানুষের চোখে ভালো হওয়ার জন্য ছেলেকে জেলেই আটকে রেখেছে। মূলত নাবিলের বাপই পরীদের ওখান থেকে সরে যেতে বলেছিল, কারণ পরীর জন্য নাবিল উন্মাদ হয়ে গেছিল। যে কোনো সময় যে কোনোভাবে তার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করে দিত। তাই বিশেষ করে এই কারণেই পরশ হাওলাদার নিজের পরীর মতো মেয়েকে বিবাহিত ছেলের হাতে তুলে দিতে চাইছে। মির্জা পরিবারের দাপট অনেক। ভবিষ্যতে কোনো ঝামেলা হলে নাবিলদের সাথে লড়াই করতে পারবে। তার উপর আরহামও দেখতে শুনতে খারাপ না। এই কারণেই মেয়েকে বাঁচানোর জন্য এই কাজটা করলো পরশ হাওলাদার। এদিকে আগে যেই এলাকায় পরীরা থাকতো সেই এলাকায় আরহামরা খোঁজ নেয়নি, যার ফলে কিছুই জানে না তারা। পরশ হাওলাদার এই বিষয়ে জানাতেও চায় না। কোনো ঝামেলা সে চায় না। বিয়েটা হলেই সে বাঁচে। তখন প্রায় বিকাল। আরহাম মাথার তলে 2 হাত দিয়ে বসে আছে। এমন সময় আমিনা বেগম এসে ছেলের সামনে বসলেন। আরহাম টিপ টিপ করে তাকালো। মাকে রুমে দেখে একটু বিব্রত হলো সে। উঠে বসে বলল, তুমি আসতে গেলে কেন? আমাকে ডাকলেই হতো। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলের চোখ মুখের অবস্থা দেখে বললেন, একটা কথা বলবো, সরাসরি উত্তর দিবি আরহাম। আরহাম কেন জানি বিরক্ত হলো, কারণ সে ভাবলো হয়তোবা পরীর ব্যাপারে। বলো। আমিনা বেগম আরহামকে চমকে দিয়ে বলে উঠলেন, তুই নোবাকে পছন্দ করিস? আরহাম পিলে চমকে উঠে মায়ের দিকে তাকালো। বুকটা ধুকপুক করে উঠল তার। আমিনা বেগম ছেলের হাতের উপরে হাত রেখে বললেন, কি হলো বল। আরহাম শুকনো ঢোক গিলে বলল, হুম। ঠাস করে একটা থাপ্পড় পড়লো আরহামের গালে। আরহাম ডান গালে থাপ্পড় পড়ায় বাম দিকে ঝুঁকে গেল। আমিনা বেগম দাঁতে দাঁত পিষে বললেন, ছোট বোন হয় না তোর? হ্যাঁ, আরহাম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল,
কোন রক্তের বোন? আমিনা বেগম হাঁসফাঁস করে বললেন, আবার কথা বলে লজ্জাও লাগে না? নির্লজ্জ কোথাকার, হাঁটুর বয়সী একটা মেয়েকে কুনজরে দেখে। ছি ছি ছি, তোকে ছেলে বলতেও লজ্জা হচ্ছে। ময়নকের পুত, লজ্জা শরম নাই? আরহাম ঠোঁটে ঠোঁট চেপে মশকরা করে বলল, না, আমার কোনো শরম টরম করে না। আর আমার অ্যাকচুয়ালি একদম শরম নাই। আমার ভিতর অনেক প্রেম আছে, বাট আমার শরম টরম নাই। আমিনা বেগম কপাল চাপড়ালো, দুঃখে দুঃখী হয়ে বলল, আল্লাহ, আমার কপালে কেন এমন সন্তান দিলা? কি পাপ করেছিলাম? আরহাম বিড়বিড় করে বলল, পাপ করনি, লাভ করেছ। তোর বাপ এসব জানলে প্রথমে আমাকে কবর দিবে, তারপর তোকে। কেন এমন করলি বাবা? অনেকটা সময় ছেলে আর মায়ের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই চলল। এখন দুইজনেই ক্লান্ত হয়ে বসে আছে। আমিনা বেগম শান্ত কণ্ঠে বললেন, এখন কি করবি? আমি কি জানি? আমিনা বেগম সোজা হয়ে বসে বললেন, দেখ বাবা, এই জন্মে তুই নোভাকে পাবি না। তোর বাপ কখনোই এই সম্পর্ক মেনে নেবে না, আর নোবাও তো এরকম চাইবে না। যদি নোবা চাইতো তবে একটা কথা ছিল। আরহাম চিন্তিত কণ্ঠে বলল, তাহলে নবীকে জিজ্ঞেস করো। আমিনা বেগম দাঁতে দাঁত চেপে বললেন, কি জিজ্ঞেস করব আমি? তুই আমার ছেলেকে বিয়ে করবি নোবা? ডাইরেক্ট জুতা ছুঁড়ে মারবে, তবে ভদ্রতা বজায় রেখে হয়তো বা মুখের উপর না করে দিবে। কখনোই এরকম হবে না। আরহাম ভারী নিঃশ্বাস ফেলে বলল, ট্রাস্ট মা, আমার এই বিচ্ছুটা কি লাগবে? মম প্লিজ, তেও চাইলে সব হবে। আমিনা বেগম ছেলের চোখে মুখে আগ্রহ দেখে বললেন, আচ্ছা, আগে আমরা দেখে নি নোবা তোর সম্পর্কে বা দ্বিতীয় বিয়ে সম্পর্কে কি মনোভাব রাখে, তারপর আমরা সিদ্ধান্ত নিব পরি এই বাড়িতে আসবে নাকি নোবা। আরহাম মাথা ঝুঁকালো। আরশি নাক মুখ কুঁচকে বলল, আমি কেন মা? আমিনা বেগম মেয়েকে ধমকে বললেন। আমি যা বলছি তাই যেন জিজ্ঞেস করবি। আরশি ভুরু কুঁচকে বলল, আগে সব খুলে বলো কি হচ্ছে, এসব কেন? দেখ আসি, সময় হলে খুলে বলবো। এখন যা তো মা, আমাকে একটু শান্তি দে, না হলে বাড়ি ছেড়েই আমি চলে যাব। আরশি চোখে মুখে কান্নার ভাব এনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়রাকে নিয়ে নুবাদের রুমে প্রবেশ করলো। এদিকে আরহাম আর আমিনা বেগম চোরের মতো রুমে উকি মেরে দেখতে লাগলো কি হবে এখন। আরশিকে রুমে ঢুকতে দেখে নুবা শোয়া থেকে উঠে বসে বলল, তুমি যে আপু, আরশি বিছানায় বসে আয়রাকে নুবার কোলে দিতে দিতে বলল। কি করছিলি? নুবা আয়রাকে কোলে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কি আর করব, তোমার ভাই আমার ফোনটা ভেঙে রেখেছে, তাই সন্ধ্যাবেলায় শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। আরশি এক পলক বাইরের দিকে তাকালো। আমিনা বেগম চোখের ইশারায় আরশিকে কিছু একটা বুঝালো। আমিনা বেগম নিচু হয়ে উকি মেরে আসে আরহাম মায়ের উপরে। দুইজনের মাথা একসাথে। কেউ হঠাৎ দেখলে নির্ঘাত ভয় পাবে। নুবা আয়ারার গালে শখানিক চুমু খেয়ে বলল, কি, আজকে তো চলেই যাচ্ছিলেন, এখন থাকতেন কোথায়? সবই আমার কেরামতি, বুঝলেন? একটা ধন্যবাদ দেওয়া উচিত আমাকে। আয়রা হাত নেড়ে উ আ করে হাসলো। আরশি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বিড়বিড় করে বলল, তা শুনলাম ভার্সিটিতে উঠে নাকি তোকে বিয়ে দিয়ে দেবে। নুবা আরশির দিকে বিকৃত মুখে তাকিয়ে বলল, কে বলেছে এ কথা? না মানে শুনলাম। কই, আমি তো শুনি নাই। আরশি একটু ধমকে বলল, তোর বিয়ের কথা তোর সামনে বলবে বলত? নুবা একটু হেসে লজ্জা পাওয়ার ভান করে বলল। হ্যাঁ, তাই তো। আরশি নুবার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বুকের দুধ দে ভাই, খাওয়ার জন্য লালস ফালস করছে ও, দেখছিস না? নুবা চমকে উঠে বলল। ও, ভুলে গিয়েছিলাম। নুবা আয়রাকে ফিট করাতে করাতে বলল, তা কিছু বলবে আপু? মনে হচ্ছে কিছু বলবে। আরশি ইনিয়ে বিনিয়ে বলল, তেমন কিছু না। না মানে তোর কেমন ছেলে পছন্দ নুবা? নুবা ঠোঁট গোল করে আরশির দিকে তাকিয়ে বলল। হঠাৎ এই প্রশ্ন? আরশি বিরক্তি নিয়ে বলল, আর বাল মানে জানা থাকা ভালো না, এটা কি প্রেম টেম করেছিস কিনা? নুবার বুকটা চাপ মেরে আসলো। পুরনো ব্যথা যেন জাগান দিল। ইদানিং আরাফের সাথে দেখা হয় না বললেই চলে, হয়তো বা বউকে নিয়ে ব্যস্ত থাকে, এটাই ভালো।
আরশি নুবার ভাবনার ভিতরে খোঁচা মেরে বলল। কি হলো বল? নুবা ভিতরে ভিতরে একরাশ কষ্ট পেলেও উপর দিয়ে হেসে বলল। ওই তেমন কিছু না, ভালো একটা মানুষ হতে হবে, আমাকে ভালোবাসবে, দেখতে সুন্দর না হলেও চলবে। সুন্দর ছেলে ভালো লাগে না আমার, তাদের মনটা কালো হয়। এমন ছেলে হবে যাতে সবাই দেখে বলে, নোবা তোর জামাই জিতে গেছে, যাতে ভবিষ্যতে আমি ব্যতীত কারো দিকে নজর না দেয়, বেটার অপশন না খুঁজে, যে আমি সুন্দর, আমার থেকেও সুন্দর বউ লাগবে, এরকম চিন্তা ভাবনা থেকে দূরে থাকে। আরশি জোরপূর্বক হেসে বলল। বাবা, ভালো চিন্তা ভাবনা। ফাইন্যান্সিয়ালের দিকটা কেমন হতে হবে? নুবা একটু ভাবুক হয়ে বলল। 3 বেলা খাবার, 3 থেকে 4 মাসে 2 থেকে 3 সেট করে জামা কাপড় দিলেই হবে, সাথে সপ্তাহে 1-8 দিন ঘুরতে নিয়ে গেলে মন্দ হয় না। আরশি মুখ বাঁকিয়ে বলল। ভালোই তো, জামাইয়ের উন্নতি করে দিবি তুই। আমিনা বেগম মাথা উঁচু করে ছেলের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। দেখলি, ও সুন্দর ছেলে পছন্দ করে না, আর তুই তো মেয়ে মানুষের মতো ফর্সা, তোর আশায় তেল ঢেলেছে বাবা, এবার চল। আরহাম মায়ের মুখ চেপে ধরে বলল। ধুর, আসল কথাটা শুনতে দাও। আরশি কিছু সময় কথা বলে ইনিয়ে বিনিয়ে বলল। সেকেন্ড ম্যারেজ সম্পর্কে কি মতামত? নুবা হাতের আঙুল খুঁটে আরশির দিকে তাকিয়ে বলল। মানে? আরশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। ধর এমন হলো তোর হাজব্যান্ডের দ্বিতীয় বিয়ে, এটা এমনকি 1-2টা বাচ্চাও আছে, মানে দুর্ভাগ্যবশত হয়ে গেছে। কথাটা শুনে নুবার মুখে অন্ধকার নেমে আসলো। অভিমানী কণ্ঠে বলল। তুমি কিন্তু অনেক খারাপ আপু, সেই দিনও একবার বলেছো আমার কপালে বুড়ো ব্যাটা জুটবে, আর আজকে তো হাতকু গায়ে। আরশি একটু হেসে বলল। আরে রাগ করছিস কেন? মজা করলাম, আমি তো শুধু তোর ওপিনিয়ন জানতে চেয়েছি, আর কি, বললে কি হয়? নুবা শান্ত কণ্ঠে বলল। ভাই আমি অবিবাহিত, আমি কোন দুঃখে বিবাহিত, তাও বাচ্চাওয়ালা ছেলেকে বিয়ে করব? হ্যাঁ, তুমি কি আমাকে পরি ম্যামের মতো পেয়েছো যে বললেই রাজি হয়ে যাব? আরশি ভুরু কুঁচকে বলল। তুই কিন্তু আমার ভাইকে অপমান করছিস। অপমান করিনি, আমার সোজাসুজি কথা হলো, আমার এতটাও খারাপ দিন আসেনি যে আমি ইউজ করা মাল ইউজ করব। হয়তোবা জীবনে অনেক পাপ করেছি, কিন্তু বিয়ে তো করিনি, তাহলে কেন করব? ব্যবহার করা জিনিস ব্যবহার করব। নুবার কথায় আরশির তেমন কিছু হলো না, কারণ ও এই ব্যাপারে কিছুই জানে না। তবে আমিনা বেগমের মুখ কালো হয়ে গেল। আরহাম যেন হতভম্ব হয়ে গেল। এই মেয়ে তাকে ডিরেক্ট ইউজড মাল বলল। আরহামের ইচ্ছে হলো এক্ষুনি যে নুবার ঠোঁট চেপে ধরে বলতে, এই মেয়ে এক্ষুনি তোর মুখের কথা মুখে ঢুকা। ভেতরে ভেতরে জ্বলে পড়ে সারখার হয়ে গেল তার। আর সে মুখ বাঁকিয়ে বলল। এতটাই নিকাইস না নুবা, জানিস তো যে যারা বেশি নাক ছিটকায় তার কপালে তাই পড়ে। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আমি জানি না আপু, তবে এর থেকে সারা জীবন একা থাকা উত্তম। পরপর নুবা একটু থেমে বেশ স্বাভাবিক আর শান্ত কণ্ঠে বলল। আমার অস্তিত্বের গভীরে বয়ে যাওয়া তার প্রতিটি বীর্যকণা, প্রতিটি স্পর্শ যেন শুধু আমার জন্যই বরাদ্দ থাকে। আমি চাই না যে পুরুষ তার সন্তান অন্য কারো গর্ভে ধারণ করিয়েছে সে আমার হোক, আমি শুধু তার সন্তানের মা হব। তার ভালোবাসার ঠিকানায় যেন শুধু আমার নাম লেখা থাকে, সে যেন হৃদয়ের সবটুকু দিয়ে শুধু আমাকেই চায়, এটাই। আরশি নুবার কথা মনোযোগ দিয়ে শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। সেটাই তো, সবার এটাই চাওয়া থাকে। নুবা অন্যমনস্ক হয়ে বলল। বিয়ের আগে যাই করুক না কেন, তবে বিয়ের পর আমি তার সব হব। অন্য কারো প্রেমিককে বিয়ে করা যায়, তবে বিবাহিত পুরুষকে না। জীবনে এমন কেউ নেই যে বলতে পারবে না বিয়ের আগে প্রেম করেনি বা কাউকে পছন্দ করেনি, যে বলবে নির্ঘাত তারা আল্লাহর ইমানদার ব্যক্তি। তবে আমি এত ভালো না, পাপ আমিও করেছি, তাই বলে বিবাহিত পুরুষ না। পরপর নুবা আরশির দিকে তাকিয়ে একটু হেসে বলল। অন্য কাউকে ছোঁয়ার পর আমাকে ছুবে গা গুলি আসবে না আপু? কথাটুকু আরাবকে মনে করে বলল নুবা। এইসব বাক্যের গভীরতা আরাব ছিল, প্রতিটা শব্দ ছিল ঘৃণায় জড়িত। ঘৃণা করে সে ওই মানুষটাকে, শুধুই ঘৃণা। আর সে নিজেও বেশ আবেগ প্রফুল্ল হয়ে বলল। কখনো কাউকে ভালোবেসেছিস নুবা?
নুবা আরশির দিকে তাকিয়ে বলল, ভালো তো আমি সবাইকেই বাসি, তোমাকে, আয়রাকে, আমার মাকে, চাচা চাচিকে, সবাইকে। তবে ভালোবাসার ধরন আলাদা, সবার থেকে সবার ভালোবাসা আলাদা। তুমি কোনটা জানতে চাইছো? প্রেম করেছিস কখনো? নুবা কিছু সময় চুপ থেকে শব্দ করে হেসে বলল, ভালোবেসেছিলাম অনেক, তবে সে আমাকে ভালোবাসেনি, আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করেছে। বাদ দাও, অতীতের কথা তুলতেও চাই না, কাউকে বলো না, তোমাকে বিশ্বাস করে বললাম। আরশি হাসল। সে জানে এই মানুষটা আর কেউ না, আরাফ। নুবার কথার গভীরতা টের পেল আরশি। কেন নুবা সুন্দর ছেলে চায় না, তারা বেটার অপশন পেলেই চলে যায়। আজকের পর আরশির কাছে সব ক্লিয়ার হলো যে আরাফের সাথে নুবার সম্পর্ক ছিল। আরশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নুবার হাতটা চেপে ধরে বলল, জানি না কি তোর মতো মেয়েকে ছেড়েছে, তবে বিশ্বাস কর যে অনেক প্রস্তাবেই আল্লাহর কাছে দোয়া করি সে যাতে কঠিন শাস্তি পায়, ওই জঘন্য মানুষটার উপরে যাতে আল্লাহর লালত পড়ে। নুবার চোখ গড়িয়ে পানি পড়ল। নুবা শুকনো ঢোক গিলে বলল, না জেনে অভিশাপ দিও না আপু, পরে দেখা গেল তোমারই কষ্ট হলো। আরশি একটু হেসে বলল, এতটাও বলদ আমি নই নেবা, শুধু এতটুকু বলবো, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আরশি উঠে দাঁড়ালো আর বলল, আয়রা ঘুমিয়ে গেলে আম্মুর কাছে দিয়ে আসিস। আরহামের বুকটা ভারী হয়ে আছে, যেন এখনই ঝড়ের তাণ্ডব শুরু হবে। নুবার দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলার পর আর কিছুই শোনার আগ্রহ পায়নি সে। আরহাম মনে হয় ভুল মানুষকে চেয়ে ফেলেছে। নুবা ছোট হলেও তার মনোভাব অনেকটা অতুলনীয়। আরশি রুম থেকে বের হওয়ার পর তার মাকে আর জিজ্ঞেস করেন এই ব্যাপারে, কারণ তার নিজেরই মন মেজাজ ঠিক নেই। রিহান কল ধরছে না, আর এমনিতেও কিছু হলে পরে জানতে পারবে। আয়রা নুবার কাছে, আমিনা বেগম ছেলের রুমে কপালে হাত দিয়ে বসে আছেন। আরহাম বিছানায় হেলান দিয়ে যেন দুইজনই ছ্যাঁকা খেয়েছে এরকম। যতটুকু আশা ছিল সব শেষ। তবে আরহামের ভিতরে কি চলছে সে নিজেও জানে না। ইচ্ছে করছে সব ধ্বংস করে দিতে, নুবাকে ধরে একটা আছাড় মারতে। কেন সে জানে না। আরহামের মনে হচ্ছে নুবা তাকে মুখের উপর রিজেক্ট করলো, তার মানে আয়রাই সব কিছু তার কাছে, আরহাম কিছুই না। আমিনা বেগম ছেলের শুকনো মুখ দেখে এগিয়ে আসলেন। ছেলের গালে এক হাত রেখে বললেন, বাপ যা হয়েছে ভুলে যা, নোবার এইসবে কোনো ইন্টারেস্ট নেই, তুই বরং পরীকেই মেনে নে বাপ। কেউ এই সম্পর্কে খুশি হবে না, অন্তত পক্ষে নোবা যদি রাজি থাকতো। তবে একটা কথা ছিল, তোর বাপের সাথে হাজেরার সাথে আমি লড়াই করতাম, কিন্তু বোঝার চেষ্টা কর বাবা। আরহাম অস্বাভাবিক কণ্ঠে বলল, মা, ওকে আমি তুলে নিয়ে গেলে কেমন হবে? আমিনা বেগম নাক মুখ কুচকে বলল, জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না বাপ আমার, একদম পিঠের উপরে পড়বে। আর এই নিয়ে গেলে সে থাকবে না, শুধু তোর থেকে ধিক্কারই পাবে। শেষ পর্যন্ত তোর মেয়েও কঠিনভাবে ক্ষুধার্ত হয়ে পড়বে। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মাথা ঘুরছে তার। নুবা কতটা ছোট, ও নিচুভাবে কি করে বলল। তার কি একটু মায়া দয়া হলো না। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে আদুরে কণ্ঠে বলল, মানুষকে মানুষেরই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তবে মন বদলায় আরহাম, তুই একবার পরীকে আপন করার। আমি নুবাকে বিয়ে করে ফেলেছি। মুখের কথা শেষ হওয়ার আগেই এরকম একটা কথা শুনে আমিনা বেগম ডান হাত দিয়ে বাম বুক চেপে ধরে মিনমিন করে বলল, মনে হচ্ছে আমি হার্ট অ্যাটাক করবো আরহাম, আমাকে ধর। বলেই ঠোঁটে ঠোঁট চাপল। আরহাম মাকে ধরার জন্য এগিয়ে আসলো। সাথে সাথে আমিনা বেগম ফ্লোর থেকে স্লিপার তুলে আরহামকে 2-3টা বাড়ি দিয়ে রাগে গজগজ করে বলল, মাথা ঠিক আছে তোর? আবল তাবল কি বলছিস? আরহাম চাপা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে রেজিস্ট্রি পেপার বের করে মায়ের সামনে ধরে বলল, বিশেষ না হলে দেখো। আমিনা বেগম কম্পিত হাতে কাগজটা হাতে নিলেন। নিচে নুবার সাইন দেখে সে হতভম্ব হয়ে গেলেন। তার মাথা ঘুরছে। এই ছেলে কি করলো এটা? আরশির বাপ জানতে পারলে কি হবে? নুবাই বা জানতে পারলে কি হবে? সব শেষ, একটা অশান্তি লেগে যাবে। আমিনা বেগম ধপ করে বিছানায় বসে পড়লেন। তখনই সন্ধ্যার আজানের ধ্বনি শোনা গেল। আমিনা বেগম অস্বাভাবিক কণ্ঠে বললেন, নুবা এই ব্যাপারে জানে?
না। আমিনা বেগমের হাত থেকে কাগজটা পড়ে গেল। 2 হাত মাথায় চেপে ধরে তিনি হাই হুতাশ করে উঠলেন। কপাল চাপড়ে বললেন, এটা কি করেছিস তুই? একবার অন্তত পক্ষে আমাকে তো জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করিসনি। মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। তোর বাপ আমাকে মারার আগে তুই মেরে ফেল। তোর বাপ আমাকে জ্যান্ত কবর দিবে। হাই আল্লাহ, তুই একটাবার আমাকে জিজ্ঞেস তো করবি এখন কি করব আমি। আমিনা বেগমের চিন্তা বাড়ল। নুবা মানবে না, না হারুন মির্জা আর না হাজেরা। পরি কালকেই বাড়িতে আসছে। ঝামেলা কোথা থেকে লাগছে এই কিছু বোঝা যাচ্ছে না। মাকে এভাবে অস্থির হতে দেখে আরহাম এগিয়ে আসলো। বিচলিত কণ্ঠে বলল, মা প্লিজ, অস্থির হয়েও না। তোমার প্রেশার বেড়ে যাবে, শ্বাসকষ্ট হবে তো। আমিনা বেগম ছেলের নাকে মুখে থাপ্পড় দিয়ে বললেন, সুস্থ থাকার অবস্থায় রেখেছিস আমায়? কেন করলি এরকম? কবে করেছিস এই কাজ? আরহাম ঠোঁটে ঠোঁট চেপে বলল, 1.5 মাসখানেক হবে। ড্যাডির শেয়ারের কাগজের সাথে দিয়ে সাইন করিয়েছে। আমিনা বেগম কি বলেন বুঝতে পারলেন না। এই খবর যদি বাড়ির সবাই জানে কি হবে? এদের কেউ তো মেনে নিবেই না। তার উপর নুবার চোখে এই বাহির সবাই কালারিং হয়ে যাবে। কি ভাববে মেয়েটা? হাজেরাই বা কি ভাববে? আর হারুন মির্জা, সে তো তুফান তুলে ফেলবে। নুবা রাজি থাকলে একটা কথা ছিল, 2 জন মিলে দেশ ছেড়ে চলে যেত। তবে নুবা তো এই ব্যাপারে জানেই না, আর না এইসব তার পছন্দ। আমিনা বেগম বাচ্চাদের মতো কেঁদে উঠে বললেন, তোর বাপ তোকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবে। আজকে কি বলেছে জানিস? তুই বেশি বাড়াবাড়ি করলে নোবাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। এটা কি করেছিস তুই? এখন কি করব? আরহাম চুপচাপ রইল। তার মাথায়ও ঢুকছে না কি করবে। এক পর্যায়ে আমিনা বেগম অনেক অস্থির হয়ে পড়লেন। এই ব্যাপারে কত বড় ঝামেলা যে লাগতে পারে আরহাম বুঝতে পারছে না। হারুন মির্জা আমিনা বেগমকেও ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবেন, কারণ সে তো জানে তার স্বামী কেমন। উনি ডিরেক্টর বলবেন সব আমিনা বেগমের দোষ। তাই লাইফে আরহাম এরকম করেছে। নুবার সাথে প্যাচ আপ তো হবেই না, বরং এই পরিবারটা টুকরো টুকরো হয়ে যাবে। হাজরা এবার নিশ্চিত বাড়ি ছাড়বে। এবার তাকে আটকানো যাবে না। পরিস্থিতি কিছুটা শান্ত। তখন প্রায় রাত। এমন সময় নুবা আয়ারাকে দিতে আসলো। আমিনা বেগম তখন চুপচাপ বসে আছেন। আরহাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। এমন সময় নুবা দরজায় কড়া নাড়ল। আমিনা বেগম বুঝতে পারলো কে এসেছে, তাই মৃদু কণ্ঠে বলল, ভিতরে আয়। নুবা ঘুমান্ত আয়ারাকে নিয়ে গুটি গুটি পায়ে ভিতরে ঢুকলো। তবে ভিতরে ঢুকে আমিনা বেগমকে এরকম চিন্তিত দেখে ভুরু কুঁচকে নিল। ঠোঁটে ঠোঁট চেপে ভাবলো, এদের আবার কি হয়েছে, এমন দেখাচ্ছে কেন? নুবা এসে আয়ারাকে বালিশ টেনে বিছানায় শুয়ে দিল। পরপর এক পলক আমিনা বেগমের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যাওয়ার জন্য পিছন ঘুরতে আমিনা বেগম বসে উঠল। বস, এসেই চলে যাচ্ছিস? নুবা একটু হেসে মাথা ঝুঁকিয়ে বলল। না। আমিনা বেগম নুবার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললেন, কেন? তোর মা না করেছে? কথাটা শুনে নুবা চমকে উঠল। তার মা যে না করেছে আমিনা কি করে জানলো? নুবাকে চুপ হয়ে যেতে দেখে আমিনা বেগম টের পেল, হ্যাঁ, তার আন্দাজে ঢিল মারা ঠিক হয়েছে। তার মানে মেয়েকে সাবধান করা হয়ে গেছে হাজেরার। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, যা, মায়ের কথা অমান্য করতে নেই। নুবা কিছু সময় চেয়ে থেকে চলে যেতে চাইল। তখনই আরহাম ডেকে উঠল। নবু, নুবা যেতে যেতে ফিরে তাকালো। আরহাম নুবার মুখের দিকে তাকিয়ে চাপা নিঃশ্বাস ফেলল। আচ্ছা যাও। নুবা মাথা ঝুঁকিয়ে রুম থেকে বের হয়ে গেল। বুঝতে পারল না ডাকলই বা কেন, আর যেতেই বা বলল কেন। আজব। আমিনা বেগম ছেলের শুকনো মুখের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এখন তার হাতে দুটো অপশন আছে। প্রথমে, নুবাকে পটাতে পারলে তোর বাপরও সাধ্য নেই কিছু করার। তবে নুবা যদি নাখোশ করে তবে তোর সাধ্য নেই কিছু করার। দ্বিতীয়, সব ভুলে যেভাবে লুকিয়ে সাইন করেছিস সেভাবে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়ে পরীকে বিয়ে করে ফেল। আরহাম চোখের পলক ফেলল। তার মস্তিষ্ক স্তব্ধ হয়ে গেছে, কাজ করা অফ করে দিয়েছে। কি হলো, কিছু বলছিস না কেন? আরহাম জেদি কণ্ঠে বলল। আমার ওকে লাগবে। আমিনা বেগম একটু রেগে বলল, লাগবে মানে কি? বাজারের কোনো পণ্য চাইলি আর আমি যে এনে দিলাম? আরহাম সিগারেটের শেষ টান দিয়ে বলল, যে কোনো মূল্যে আমার ওকে লাগবে। নোবা মানে নোবা,
নট পড়ি। আমিনা বেগম উঠে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বললেন, তাহলে তোর যা ইচ্ছা তাই কর, শুধু ঝামেলা হওয়ার আগে বলি আমি নিজ দায়িত্বে বাড়ি থেকে বের হয়ে যাব। এত অশান্তি আমার আর ভালো লাগে না। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, পরির সাথে বিয়েটা ক্যান্সেল করে দাও, তারপর দেখছি কি করা যায়। আমিনা বেগম হতভম্ব হয়ে বললেন, এটা করলে তুমি কচুও করতে পারবে না। তোমার বাপ চোখের পলকে নোবাকে বিয়ে দিয়ে দিবে। নোবা যদি তোকে না চায়, তোর 7 পুরুষেরও সাধ্য নেই কিছু করার। আরহাম বেশ বিরক্ত নিয়ে বলল। তাহলে কি করবো আমি? আমিনা বেগম চাপা নিঃশ্বাস ফেলে কিছু সময় চুপ থেকে বললেন, যা ভেবে চলছে সেভাবেই চলতে দে। পরি আসুক, তুই দেখ এই মাসখানেকের ভিতরে নোবাকে হাত করতে পারিস কিনা। দেখ আরহাম, সব ঠিক আছে, কিন্তু তোকে একটা ওয়াদা করতে হবে। বলেই ছেলের দিকে এগিয়ে আসলেন আমিনা। মির্জা ছেলের এক হাত নিজের মাথায় রেখে বললেন, কসম কাট, আমি যা বলবো তুই তা করবি। আরহাম হাত সরিয়ে নেয়ার চেষ্টা করে বলল, যদি বাড়িতে হবে, আজ চুপি কথা বলো না তো। আমিনা বেগম শান্ত কণ্ঠে বললেন, মানুষের মন পরিবর্তন বাবা। আজ নোবাকে ভালো লাগছে, কাল পরীকেও লাগতে পারে। পরি আসুক, কারণ এই মুহূর্তে আমি যদি তোর বাপকে বিয়ে ভাঙার কথা বলি, তবে সে বুঝে যাবে তোর মনে কি চলছে। নোবাকে চোখের পলকে এখান থেকে সরিয়ে ফেলবে। সে কখনোই চাইবে না তার বন্ধুর মেয়ের মতের বিরুদ্ধে কিছু হোক। এর থেকে ভালো তুই পরীকে আসতে দে। পরিও তোর মন জোগানোর চেষ্টা করুক। শেষ মুহূর্তে যদি তোর মন পরিবর্তন হয়, তবে পরীর সাথেই তোর বিয়ে হবে। চুপচাপ নোবার সাথে ডিভোর্স করিয়ে দিব। আর যদি নোবাকে চাস, তবে তোর নোবাকে হাত করতে হবে। কোনো মতে নোবাকে যদি রাজি করাতে পারিস, তখন তোর বাপও কিচ্ছু করতে পারবে না। বুঝেছিস আমার কথা? আরহামের মেনে নেওয়া ছাড়া উপায় রইল কই? সেও নুবার বিরুদ্ধে কিছু করতে চায় না। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা। আমিনা বেগম কাতর কণ্ঠে বললেন, যদি বিয়েটা পরীকে করিস তবে কোনো ঝামেলা হবে না, কিন্তু যদি নোবাকে করিস তবে পরি মেয়েটার মন ভেঙে যাবে। স্বার্থপরের মতো একটা কাজ করতে চলেছি, আল্লাহ মাফ করবে না। দেখি ভাগ্য কাকে কোথায় নিয়ে যায়। যদি তেমন ভাবে নাই হয়, তবে পরীকে ভালো একটা ছেলের হাতে তুলে দিব। দুইজনের মন জোড়ালে একজনের ভাঙবে স্বাভাবিক, তৃতীয় পক্ষ কাঁদবে। তবে ইচ্ছা করে সব হচ্ছে, তাও পরীর কপালে হয়তোবা অন্য কোনো নিয়তি লেখা আছে, যা সবার ভাবনার বাইরে। 2টা মাসের ভেতরে সবকিছু এলোমেলো হয়ে যাবে টের পাচ্ছে আমিনা বেগম। তাও চুপ। স্বার্থপর হয়েছে সে ছেলের জন্য। মা ছেলের ভেতরে নীরবতা। এক সময় আরহাম কাতর কণ্ঠে বলে উঠল, মম, তুমি না বলতে কি কালা জাদু টাদু করে মানুষকে বশ করা যায়? নোবাকে আমার জন্য করে দেবা। ছেলের কথায় আমিনা বেগম যেন আকাশ থেকে পড়ল। স্তব্ধ হয়ে গেল সে। এতটা স্বার্থপর কখনোই হবে না সে। আমিনা বেগম অবাক চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, মহাব্বতে সবকিছু জায়েজ আরহাম, তাই বলে কাউকে এভাবে বশ করা না। যদি জায়েজ হতো তবে ভালোবেসে মুখে অ্যাসিড মারাও জায়েজ হতো। যদি জায়েজ হতো তবে ভালোবেসে খুন করলেও পাপ হতো না। সবকিছু জায়েজ দেখেই তো অবৈধ পথ না। তোর জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে। তুই নিজেই চেষ্টা কর। কেন জাদুটনা করতে চাইছিস? আরহাম জিভ দিয়ে ঠোঁট ভিজালো। তার মাথায় কাজ করছে না। সে শুধু জানে তার নুবাকেই লাগবে। তাহলে কি আর বলবে সে? আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কয়দিন বয়স করে রাখবি তুই? 1 মাস, 2 মাস, না হয় বছর খানেক। তারপর কি হবে? যখন জাদুটোনা কেটে যাবে তখন কি নুবা থাকবে তোর সাথে? কখনোই না। মন ঘুরে যাবে ওর। এর থেকে ভালো তুই চেষ্টা কর। মেয়ে আছে তোর মেয়ের জন্য নুবা আত পাগল। পুরো পাগল বানাতে কি বেশি সময় লাগবে? মেয়েটা অনেক নরম, একটু ভালো ব্যবহার করলে বিশ্বাস কর ও সব মেনে নিবে। সময় দে ওকে। এইসব পাল্লায় ভুলেও পড়িস না। নুবার আর কোনো ক্ষতি করতে আমি চাই না। আর ভুলেও যদি এমন করিস, মনে রাখিস নোবাকে তো পাবেই না, বরং উল্টাপাল্টা কিছু হলে নোবার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এইসব ভালো না বাবা। মা তোর জন্য স্বার্থপর দেখে এই না পরের মেয়ের এত বড় ক্ষতি করব। আমার কথাগুলো বুঝিস? এতগুলো কথা একসাথে বলে থামলেন আমিনা।
পরপর বলে উঠলেন, আল্লাহ না চাইলে কখনো তুই কিচ্ছু পাবি না। যদি কোনো অলৌকিক ক্ষমতার মাধ্যমে ওকে চাস, তবে তাজ্জুদের মোনাজাতে ওকে চা। ওই সময়টাই দোয়া কবুল হয় বেশি। আল্লাহ ব্যতীত কেউ কিছু করতে পারবে না। নামাজ রোজা তো মনে হয় না করিস। আমরাও শয়তান হয়ে গেছি, বছরে একদিন পড়লে 10 দিন পড়ি না। আল্লাহর পথ থেকে সরিয়ে গেছি। এতটাই ব্যস্ত আমরা যে ভুলেই গেছি আমরা মুসলিম। কে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে। আস্তে আস্তে আল্লাহ আল্লাহ, দেখবি যা চাইবি তাই পাবি। এর থেকে ভালো পরামর্শ আমি দিতে পারবো না। চেষ্টা কর। আর মনে রাখিস, নুবা রাজি না হলে তোর পরীকেই বিয়ে করতে হবে। তখন রাতের খাবার খাচ্ছে সবাই। বরাবরের মতো নুবা আর হাজেরা আরহামের ভয়ে টেবিলে বসেছে। এদিকে আরহাম খাচ্ছে ঠিকই, কিন্তু বারবার নুবার দিকে সরু দৃষ্টিতে তাকাচ্ছে, যা কেউ না খেয়াল করলেও বারবার না চাইতেও হাজেরার চোখে পড়ছে। হাজরা মেয়ের দিকে এগিয়ে যেয়ে ফিসফিস করে বলল, কত সময় লাগে খেতে? নুবা ভুরুকুসকে বলল। এখন কি খাবারও খেতে পারবো না? হাজরা অস্থির হয়ে বললেন, মরার গিলা গিলে তাড়াতাড়ি রুমে যা। উফ, শান্তিতে খেতে দাও তো। হাজরা পরপর হঠাৎ করে মেয়ের ভাতে পানি ঢেলে দিল। নুবার তৃতীয় ভাগ খাওয়া প্রায় শেষ, তবে 1 ভাগ বাকি ছিল। হঠাৎ এমন হওয়ায় নুবা হতভম্ব হয়ে গেল। হাজরা মেয়ের হাত টেনে ধুয়ে বলল, রুমে যা, ভুলেও বের হবি না। হাজরা বুঝতে পারছে এইচএসসি রেজাল্ট দেওয়া পর্যন্ত মেয়েকে এভাবেই সামলে রাখতে হবে, না হলে কখন কার নজর পড়ে যায় বলা তো যায় না। রেজাল্টটা দিলে হোস্টেলে পাঠিয়ে দেবে, না হলে বিয়ে দিয়ে দেবে, এই ধান্দায় আছে হাজেরা। সে কিছুতেই নিজের মেয়ের জীবন আর নষ্ট করবে না। কি হলো, মুখের দিকে তাকিয়ে আছিস কেন? রুমে যা। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাত বেসিনে ধুতে চলে গেল। আরহাম চামচ দিয়ে খাবার তুলে মুখে দিয়ে চিবাতে চিবাতে নুবার দিকে তাকালো। হাজেরা বেগম খাওয়া শেষ না করেই ঠিক মেয়ের বরাবর দাঁড়িয়ে বলল, এদিকে তাকিয়ে আছে যে বাবা, কিছু লাগবে? গরুর কালো ভুনাটা দিব, খুবই মজা হয়েছে। এর ভেতরে নুবা হাত ধুয়ে রুমে চলে গেল। আরহাম বিরক্ত নিয়ে দাঁতে দাঁত চেপে হাজেরার দিকে তাকালো। প্লেটে শব্দ করে চামচ বাড়ি দিয়ে জোরপূর্বক হেসে বলল, না, কিছু প্রয়োজন নেই। হাজেরা মনে মনে মুখ বাঁকিয়ে নুবা আর তার প্লেট নিয়ে রান্নাঘরে চলে গেল। বয়ে গেছে তার নাদুস নুদুস মেয়েটাকে এই পাগলের গলায় ঝুলাবে। দরকার পড়লে মেয়েকে সারা জীবন নিজে টানবে, বিয়েই দেবে না, তাও মেয়েকে এই খচ্চরের সাথে বিয়ে দেবে না। সে ভুলে যায়নি তার মেয়ের সাথে কি করেছিল এই ছেলে। আর কোনো সম্পর্ক তৈরি হলে কি যে করবে তাও সে আন্দাজ করতে পারে। চুল তো আর বাতাসে পাকেনি। শুধু নোবার রেজাল্টটা বের হোক, তারপরেই এই বাড়ি থেকে মেয়েটাকে বিদায় করবে। আরহাম খাওয়া রেখে পাশে বসা আমিনার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই মহিলা আস্তে একটু খুবিস, তুমি এটাকে সামাল দিও মম, নাহলে এই চালাক মহিলা নোবার কাছে আমাকে ঘেঁচতেই দিবে না। এরকম জল্লাদ শাশুড়ি একটা জীবনে থাকলে আর শ্বশুরের দরকার পড়ে না। আমিনা বেগম গালে ভাত চিবাতে চিবাতে বলল, আমি হলেও এমনটা করতাম, তবে যেহেতু আমি ছেলের মা, তাই একটু একটু সামাল দেওয়া যায়। তোর দোষ আছে, ইনিয়ে বিনিয়ে তার সামনে তারই মেয়ের কথা বলবি, সে বুঝবে না। কেউ না ধরতে পারলেও তোর বাপ আর হাজেরা ঠিকই ধরে ফেলেছে। মাঝখানে পড়ে আমি বুঝতে পারলাম না। আমিনার কথার ভেতরে হারুন মির্জা গম্ভীর কণ্ঠে বললেন, মা ছেলের ভিতরে এত কিসের ফুসফাস? খাওয়ার সময় যে ভদ্রতা বজায় রাখতে হয় এটা জানেন না, নাকি জ্ঞান বুদ্ধির সাথে সাথে ভদ্রতাও লোপ পেয়ে গেছে? আমিনা বেগম স্বামীর দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বললেন, ওই আর কি, কিছু না। পরি কালকে আসতে সেটাই বলছিলাম আর কি। আরহাম জানে কালকে পরি আসছে, তবে রিয়াক্ট করেনি, কারণ তাহলেই এই হারুন মির্জা রিয়াক্ট করা শুরু করবে। আরহাম মুখে খাবার তুলে হারুন মির্জার দিকে তাকিয়ে চিবাতে চিবাতে বিড়বিড় করে বলল, একবার শুধু নবু হাতে নাগালে আসুক, তারপর ব্যাটা তোমাকে আমি নাকে দড়ি দিয়ে ঘোরাবো, বছর বছর ডাউনলোড দেবো, দেখবি আর চলবে। হারুন মির্জা ছেলের মুখের দিকে তাকিয়ে খাবার মাখতে মাখতে বিড়বিড় করে বলল, তোমার উল্টোপাল্টা দেখলেই নুবাকে আমি সরানোর ব্যবস্থা করবো বাচ্চাধন। আমাকে তো চিনো না। ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখোনি সোনা? এই মেয়েটার জীবন আমি নষ্ট হতে দিব না। চোখে চোখে যেন যুদ্ধ চলল তাদের। আমিনা বেগম মাথা নিচু করে বলল, বেশি তাকিয়ে থেকো না বাপের দিকে। তোমার বাপ চোখের ভাষা বুঝে, ধরতে পারলেই এবার তুমি না, সে কোপ বসাবে।
জন্ম দিয়েছে সে তোমাকে, বুঝলে মানে? এদিকে ঈশিতা, আরাফ, আরশি নিরপেক্ষ, তারা নিজেদের মতো খাচ্ছে। রাত গভীর হয়ে এসেছে, চারপাশ জুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। নীরব আকাশের নিচে সবাই ঘুমিয়ে পড়েছে শান্তির ঘুমে। দূরের বাতাসও যেন ধীরে ধীরে কথা বলছে। চাঁদের মায়াবী আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়ে। পুরো বাড়ি জুড়ে শুধু নীরবতার রাজত্ব। এই গভীর রাতে কেউ হারিয়ে যায় ভাবনায়, কেউ খুঁজে পায় নিজের অনুভূতি। তখন প্রায় রাত 12টা নাগাদ। বাড়িতে সবাই ঘুমালেও দুজন ব্যক্তির মরার মতো পড়ে আছে। নুবা আর হাজেরা, কোনো হুঁশ নেই তাদের, জ্ঞান ছাড়া এমন অবস্থা। রাত 12টা 20 বাজতেই আরহাম আয়রাকে ঘুম পাড়িয়ে চুপি চুপি রুম থেকে বের হয়ে আসলো। পরপর পকেটে হাত গুজে আস্তে আস্তে নিচে নেমে আসলো সে। ভুলক্রমে আশেপাশে তাকাতেও ভুলে গেল সে। পরপর যে নুবাদের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো দুই মাঝি সেই ঘুম দিয়েছে। আরহাম ঠোঁট হেলিয়ে হাসলো। পরপর নুবার সামনে যেয়ে হাত নাড়ালো। না, হুঁশ নেই। আরহামের 2 হাত মুঠো করে ধরে খুশিতে বলল। ইয়েস। পরপর নুবার শরীর থেকে খেতা সরিয়ে তার গালে ঠোঁট হেলিয়ে বলল, ঘুমে আছেন না আপনি? তবে এতটা কেন বলেন তো? আপনার উপর যে শকুনের নজর পড়েছে, আপনাকে জানা নাই মাই বিচ্ছু? আরহাম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নুবাকে কোলে তুলে নিল। গুনগুন করতে করতে তার বউকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। এদিকে আমিনা বেগম আসছিল রান্নাঘরে। হারুন মির্জার হঠাৎ করেই ঠান্ডা লেগেছে, তাই রাত করে লেবু দিয়ে গরম গরম চা বানাতে এসেছিল। তবে হঠাৎ বাইরে কারো গুনগুন শুনে কিছুটা ভয় পেল আমিনা বেগম। ভুরুকুচকে ধীর পায়ে রান্নাঘর থেকে বের হয়ে ডাইনিং রুম পার করে লিভিং রুমে এসে দেখলো তার গুণধর ছেলে নুবাকে কোলে করে নিয়ে হয়তোবা নিজের রুমের দিকে যাচ্ছে। আমিনা বেগম হতভম্ব হয়ে গেল। এক হাত মুখে চেপে ধরে বিড়বিড় করে বলল, হায় আল্লাহ, এই দিনও দেখতে হলো। পরপর চুপি চুপি ছেলের পিছনে গেল সে। দেখতে যে কি করে এই হারামজাদা। আরহাম নুবাকে আনতে আনতে যেন শখানিক চুমু খেল। আমিনা বেগম অবাক হয়ে গেল। এই ছেলে দেখি সব শেষ করেই ছাড়বে। আরহামের মনে হলো কেউ তার পিছন পিছন আসছে, তাই সে ভুরু পিছনে তাকালো। তবে সুযোগ মতো আমিনা বেগম দরজার পর্দায় লুকিয়ে পড়ল। আরহাম কাউকে না দেখে বিড়বিড় করে বলল, ধুর, কেউ না, মনের ভুল। এদিকে পুরো বাড়িতে হালকা আলো জ্বলছে, তবে সবই প্রায় ভালো মতো দেখা যাচ্ছে, এতটা অন্ধকার না। আরহাম নুবাকে নিয়ে রুমে ঢুকে গেল। পরপর দরজা আটকানোর জন্য পিছনে ঘুরতে দেখলো আমিনা বেগম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এভাবে কাউকে সামনে দেখে পিলে চমকে উঠে নুবাকে নিয়ে ঠাস করে পড়ে গেল আরহাম। আমিনা বেগম রাগী কণ্ঠে বলল, এই রাত দুপুরে কি হচ্ছে কি? তোর নিয়তটা কি একটু বলতো। আরহাম নুবাকে ফ্লোরে রেখে উঠে দাঁড়িয়ে বলল, উফ মা, আমি তো ভেবেছিলাম কে না কে। তুমি রাত করে এখানে কি করছো? আমিনা বেগম ঘুমন্ত নুবার দিকে তাকিয়ে তেতে যাওয়া কণ্ঠে বলল। সেটাই তো আমি জিজ্ঞেস করছি, এখানে কি হচ্ছে? আরহাম চাপা নিঃশ্বাস ফেলে বলল, না মানে তুমি আসার সময় পেলে না? আগে তুই উত্তর দে, কি করতে চাইছিস তুই? ওকে কেন নিয়ে এসেছিস? আর এই আহাম্মক এরকম মরার মতো ঘুমিয়ে আছে কেন? বলতে বলতে আমিনা বেগম নিচে বসে নুবাকে ঠেলা দিয়ে ডাকলো। এই মেয়ে নুবা, এই নুবা। আরহাম ঠোঁটে ঠোঁট চেপে বলল, উঠবে না মা, খাবারের সাথে ঘুমের ওষুধ দিয়েছে। ছেলের কথা শুনে আমিনা বেগম হতভম্ব হয়ে গেল। বড় বড় চোখ করে ছেলের দিকে তাকিয়ে তুতলানো কণ্ঠে বলল, কি? কেন কেন খাইয়েছিস? কি করতে এনেছিস ওকে? আরহাম বিরক্তি নিয়ে বলল, উফ মা, বউ ছাড়া ভালো লাগে না, কি করবো? তুমি ভুল সময় সঠিক জায়গায় এন্ট্রি না নিলেই পারতে। আমিনা বেগম মুখে হাত দিয়ে হতভম্ব হয়ে বললেন, তবা তবা তবা, হায় আল্লাহ, তুই না বললি নুবার মতামত নিবি, এখন মেয়েটাকে অজ্ঞান করে। আস্তাগফিরুল্লাহ, বাচ্চা টাচ্চা পেটে চলে আসলে তখন কি করবি তুই? কথাটুকু বলে আমিনা বেগম আবারও পা থেকে স্লিপার খুলতে লাগলেন। আজ যেন জুতার বাড়ি আরহামের কপালে আছে। আরহাম শান্ত কণ্ঠে বলল, উফ মম, তুমি একটু বেশি গভীর ভেবে ফেলেছ। এতটা গভীরে যাওয়ার কথা আমি এখনো ভাবিনি। এমন কিছুই না, আমার জাস্ট ওর কথা মনে পড়েছিল। কি করতাম আমি? জেগে থাকতে গেলে আমাকে খুন করতো,
তুমি কি চাও তোমার ছেলে এই বিচ্ছুর হাতে খুন হোক? আমিনা বেগম হাই হুতাশ করে বললেন, তাই বলি তুই হাজেরা হাজেরা ও যদি টের পেয়ে যায়, মারবি আমাকে। আরহাম গলা ছেড়ে কেসে বলল, মানে নুবার সাথে ওনাকে ওষুধ দিয়েছে মা, সকালে রাগ উঠবে না, তুমি চিন্তা করো না। কথাটা শুনে আমিনা বেগম স্তব্ধ হয়ে গেলেন। রাজকীয় দরজা ধরে কপালে একটা বাড়ি দিয়ে বললেন, এটা দেখার আগে তুই আমাকেও ঘুম পাড়িয়ে রাখতি বাবা। আরহাম নিষ্পাপ কণ্ঠে বলল, আচ্ছা, কালকে তোমাকেও খাইয়ে দেব। এখন যাও তো, এভাবে ফ্লোরে পড়ে থাকলে আমার বউটা ঠান্ডা লেগে যাবে। আমিনা বেগম কান্নার সুর তুলে হাঁসফাঁস করে বললেন, না বাবা, তুই বরং বাড়ির সবাইকে ওষুধ খাইয়ে শুয়ে দে, তাহলে তোর সুবিধা হবে, তাই না? বউটার সাথে একটু সময় কাটাতে পারবি। মায়ের কথা শুনে আরহামের চোখ দুটো জলজল করে উঠল। এক চিলতি হাসি দিয়ে বলল, ভালো বুদ্ধি তোমার, আমি ট্রাই করব। আমিনা বেগম কপাল চাপটালেন আর বললেন, এখনই ওকে রুমে রেখে আয়। আরহাম ভুরুকুসকে বলল, কি? কখনো না। এত কষ্ট করে খাবারের সাথে ওষুধ মিশিয়ে জ্ঞানশূন্য করেছে, কোলে তুলে রুম পর্যন্ত এনেছে। অন্তত পক্ষে সকালে চুমু খেয়ে তবেই ওকে রুমে রেখে আসবো। আমিনা বেগম এবার সত্যি স্লিপার তুলে আরহামের দিকে ছুড়ে মেরে বললেন, তোর চুমুর গুষ্টি কিলাই, তুই ভুলেও স্পর্শ করবি না ওকে। যতদিন সবাই সবকিছু না জানতে, এই ব্যাপারে নুবা যদি কিছু না জানে, এটা পাপ। আরহাম বাবা, ওকে রুমে রেখে আয়। মায়ের কথা শুনে আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা। বলেই নুবাকে কোলে তুলে নিল। আমিনা বেগম ছেলেকে বুঝিয়ে বলল, দেখ বাবা, নুবা তো তোরই, একটু ধৈর্য ধর, আগে মেয়েটাকে পটিয়ে নে, না হলে কিন্তু তোর পরীকেই বিয়ে করতে হবে, ভুলে যাস না। দয়া করে সব ক্লিয়ার করার আগে ওকে ভুল করেও স্পর্শ করিস না। আমি চাই না ওর মতো নিষ্পাপ ফুলের ক্ষতি হোক। আরহাম মনে মনে ভাবল, দুর্বল, আজকাল বউটাকে আদর করেও শান্তি নেই, মাঝখানে বাপ মা চলে আসে। আরহামের ভাবতে ভাবতে আমিনা বেগম খেয়াল করলো করিডোরের শেষ কোণায় আমিনাদের রুম থেকে পায়ের শব্দ আসছে। তার মানে হারুন মির্জা বের হচ্ছে। সে পায়ের শব্দ শুনেই বুঝে গেল উনার স্বামী এদিকেই আসছেন। আমিনা বেগমের চোখ কঠোর থেকে বের হয়ে আসলো। প্রায় ছেলেকে ধাক্কা দিয়ে বলল, রুমে যা, রুমে যা। আরহাম বিরক্ত নিয়ে বলল, এই মাত্র তো রুমে রেখে আসতে বললে। আরে অজাত বেজাত হারামজাদা, তোর বাপ আসছে, তোর বাপ। আরহাম চোখ ছোটখাটো করে বলল, কি করব? রুমে যা। আরহাম উল্টো ঘুরে নোবাকে নিয়ে রুমে ঢুকে গেল। এর ভিতরে হারুন মির্জা রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে এগিয়ে আসলেন। পরপর তার মনে হলো কোনো ছায়ামূর্তি এইমাত্র সরে গেল। হারুন মির্জা ভালো মতো তাকিয়ে দেখলেন আমিনা বেগম। উনি এগিয়ে যেয়ে বললেন, চা কোথায়? এত সময় লাগে? চা করতে গেছো নাকি পুরো বিয়েবাড়ির মিলাদ? হ্যাঁ, চা কোথায়? আমিনা বেগম মুখের ঘাম মুছে বলল, আনছি। আনছি মানে? এখনো বানাওনি? কি করছিলে তুমি বলো তো? আমিনা বেগম শুকনো ঢোক গিলে বললেন, এই তো, আপনি রুমে যান, আমি আসছি। হারুন মির্জার সন্দেহ হলো আমিনা বেগমের মুখ দেখে। উনি ভুরুকুসকে বলল, কি হয়েছে বলো তো আমিনা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমিনা বেগম জোরপূর্বক হেসে বলল, কি 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 হবে? আপনি রুমে যান, আমি চা আনছি। হারুন মির্জা কিছু একটা ভেবে বলল, তোমার দামড়া ছেলে কোথায়? আবার কি করেছে? নিশ্চয় কিছু করেছে। আজ খাবারের টেবিলে ওর মুখ কেমন চোরের মতো লাগছিল। আমিনা বেগম পিলে চমকে উঠে বললেন, কি করবে আবার? কিচ্ছু করেনি তো। কিছু তো একটা করেছে। রুমের দরজাও খোলা মনে হচ্ছে, দেখি সরো। আমিনা বেগম স্বামীকে টেনে ধরে বললেন, আরে রুমে চলুন তো। সরো তুমি, দেখে আসি। তোমার চেহারা দেখে আমার ভালো ঠেকছে না। আজ উল্টাপাল্টা করলে ওর একদিন কি আমার একদিন। বলেই স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে আরহামের রুমের দিকে গেলেন। আমিনা বেগম শুকনো ঢোক গিলল। কোনো মতে যদি নোবাকে দেখে ফেলে তবে আজ কি যে একটা অশান্তি লাগবে। এইসব ভেবে আমিনা মনে মনে আল্লাহ আল্লাহ করলেন, ছেলেটার যাতে বুদ্ধি জ্ঞান হয়, মেয়েটাকে যাতে লুকিয়ে রাখে। হারুন মির্জা এসে সোজা রুমে ঢুকে লাইট জ্বালালেন। পিছন পিছন আমিনা বেগম আসলো। লাইট জ্বালাতে চোখে পড়ল আরহাম উল্টো হয়ে শুয়ে আছে, পাশে আয়ারা।
দুইজনের শরীরেই মোটা কম্বল। এমন এক ভান ধরেছে আরহাম যেন ঘুমিয়ে আছে সে। আসলে সে এখনো রাতে একটু ঘুমিয়ে দেখেনি।